সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা আখতারুজ্জামান ইলিয়াস স্যারের লেখা রেইনকোট গল্পটা নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়েতে এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই অংশটাতে থাকবে এর গুরুত্বপূর্ণ যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর নাম, একই সাথে এখানে থাকবে চরিত্রসমূহ এবং সংখ্যাবাচক তথ্য এবং শব্দার্থ সহ অন্যান্য সকল প্রশ্নগুলোর উত্তর। চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নেই এখানকার যে চরিত্রসমূহ আছে সেই চরিত্রসমূহ। প্রথম মূল গল্পের নায়ক হচ্ছে নুরুল হুদা। উনি মূলত রসায়নের লেকচারার। একই সাথে তার সাথে সম্পর্ক আছে যে আসমা নামক যে মেয়েটা আছে তার স্বামী, এবং এই নুরুল হুদার জবানিতেই এই গল্পটি বলা। মিন্টু নুরুল হুদার শ্যালক এবং তার স্ত্রী আসমার ভাই হচ্ছে মিন্টু। মিন্টুর ব্যাপারে বলা আছে মিন্টু নুরুল হুদার চাইতে উচ্চতায় বড় এবং মিন্টু মুক্তিবাহিনীতে বা যুদ্ধে যায় জুন মাসের 23 তারিখে, এবং যে রেইনকোটটা সেই রেইনকোটটা মূলত মিন্টুর। আসমা নুরুল হুদার বউ এবং একই সাথে মিন্টুর বোন। ইসহাক মিয়া যিনি হচ্ছেন পিয়ন এবং একই সাথে রাজাকারের ভূমিকাটা পালন করছেন সেই ইসহাক মিয়া। তিনি সেই এপ্রিল মাস থেকে, যেহেতু মার্চে পাকিস্তানিরা আক্রমণ করেছে, এপ্রিল মাস থেকে সে বাংলা বলা ছেড়েছে। এরপর আসে আকবর সাজিদ, যিনি হচ্ছেন উর্দু লেকচারার এবং তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে কটাক্ষ করে শায়েরি লিখিয়েছেন প্রিন্সিপালকে দিয়ে। এই ধরনের একটা কথা বলা আছে। আকবর সাজিদ শায়েরি লেখার সাথে জড়িত। আব্দুস সাত্তার মৃধা, তিনি হচ্ছেন ভূগোলের লেকচারার এবং একই সাথে নুরুল হুদার সাথে ধরে নিয়ে যাওয়া হয় এই আব্দুস সাত্তার মৃধাকে। নুরুল হুদার সাথে একই সাথে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় আব্দুস সাত্তার মৃধা, যিনি হচ্ছেন ভূগোলের লেকচারার না, মূলত হচ্ছে তিনি প্রফেসর। ডক্টর আফাজ আহমদ, তিনি হচ্ছেন কলেজের প্রিন্সিপাল। তার অনেকগুলো ডিগ্রির কথা বলা আছে, পিএইচডি, এমএসসি। এই ডিগ্রিগুলো মনে রাখবেন। এবং ইনি হচ্ছেন রাজাকার এর প্রতিনিধি, হচ্ছেন এই গল্পটার জন্য রাজাকারের প্রতিনিধি বা রাজাকার বলা যেতে পারে। রাজাকারের প্রতিনিধিত্ব করছেন এই গল্পে। এরপরে কর্নেল, যিনি মূলত কলেজে আসেন এবং এসে নুরুল হুদাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে ধরে নিয়ে যান এবং একই সাথে ডক্টর আফাজ আহমেদ প্রিন্সিপালকে হুঁশিয়ারি দিয়ে যান যে পরবর্তীতে যদি শায়েরি লেখা হয়, এই যে শায়েরি পাকিস্তান বাহিনীকে কটাক্ষ করে, তাহলে তার পরিণামটা ভালো হবে না। দোকানদার, যে দোকানদারটা দেখলেই নুরুল হুদার সাথে কথা বলতে চেত এবং সেই দোকানদারটা সেই উত্তর দিকেই তাকিয়েছিল। যাত্রী, অনেকগুলো যাত্রীর কথা আসছে। প্রথম বেলাতে নেমে পড়ে হচ্ছে 2 জন, তার পরেতে নেমে পড়ে 3 জন, এরপরে উঠে 9 জন, তারপরে নেমে পড়ে 3 জন, তারপরে নেমে পড়ে 1 জন। তার দিকে তাকায় প্রথমে 2 জন, তারপরে বোধহয় 3 জন। একটু দেখে নিন, পরবর্তীতে আছে। ওয়ার্কশপের মালিক, যিনি ওই বাসার নিচতলাতে ছিল এবং সে তার নিজের ছোট ভাইয়ের কথা বলে যে ছোট ভাইকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। তখন সে ভয় পায় যে নুরুল হুদা যদি আবার আমার শ্যালকের কথা জিজ্ঞাসা করে। পাশের বাসার ভাবি, যিনি কিনা জুনের 23 তারিখে মিন্টু চলে যাওয়ার পরে পাশের বাসার ভাবি বলেছিল যে ভাবি কই আপনার ভাইকে তো দেখছি না। এবং কুলি, যারা ছদ্মবেশে কলেজে এসে এই সেনাবাহিনীর বা মিলিটারিদের যে আস্তানার পাশে ডক্টর আফাজ আহমেদের রুম, সেখানে গ্রেনেড ফেলে এবং এনাদের মধ্যে একজনের কথোপকথন ছিল যে বর্ষাকালই হচ্ছে যুদ্ধ। এরপর আসি সংখ্যাবাচক কিছু তথ্য আছে, জেনে নিতে হবে। রেইনকোট গল্পে বৃষ্টি হচ্ছিল 3 দিন ধরে। প্রথমে বলা আছে মুক্তিযুদ্ধের সময় নুরুল হুদা বাসা পরিবর্তন করেছে মোট 4 বার।
নুরুল হুদার মেয়ের বয়স 2.5 বছর, নুরুল হুদার ছেলের বয়স হচ্ছে 5 বছর। নুরুল হুদার মেয়ের একটা উক্তি আছে যে বাবা মামা হয়েছে, অর্থাৎ বাবা মামার মতন দেখতে হয়েছে, সেটা বোঝায় যে বাবা মামা হয়েছে এরকম। নুরুল হুদার ছেলের বয়স 5 বছর, তার একটা উক্তি আছে যে হ্যাঁ বাবাকে মামার মতো লাগছে। বাসে ওঠার সময় যাত্রী নেমেছিল 2 জন, দ্বিতীয়বার নেমে যায় হচ্ছে 3 জন। আসাদ গেট থেকে প্যাসেঞ্জার উঠেছিল গুনে গুনে মোট 9 জন। আসাদ গেট থেকে নেমে যায়, তাকে দেখেই নেমে যায় ওই 9 জনের মধ্যে থেকে 4 জন। প্রথমে নামে 3 জন, পরে নামে 1 জন। রেইনকোট গল্পে দরজার সিট কিনেছিল 2টি, সাথে ছিল একটা খিল আর ছিল হচ্ছে একটা ডাসা। জিপ উড়িয়ে খানসেনা খতম হয়েছিল 5 জনের কথা বলা আছে। ছেলেদের গুলিতে মিলিটারি লাশ পড়েছিল 7টার কথা বলা আছে। ফোমে আওয়াজ হয়, লেখকের দিকে তাকায় 3 জন যাত্রী। মিন্টু যুদ্ধে যায় জুনের 23 তারিখে। নুরুল হুদা চতুর্থবার যে ভাষা পরিবর্তন করেছে সেটা 1 জুলাই। সংখ্যাবাচক আরো কিছু তথ্য আছে। ইংরেজি ডিপার্টমেন্টের জন্য আলমারি কেনা হয় 1টা, অফিসের জন্য আলমারি কেনা হয়েছিল 3টি, মগবাজারে ফ্ল্যাট ছিল 2 কামরার। মিলিটারি নুরুল হুদাকে ঘুষি মারে 2টি, প্রথম ঘুষিতে কাত হয়ে যায়, দ্বিতীয় ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ে। ফুটফাট বন্ধ, অর্থাৎ বন্দুকের বন্ধ আছে হচ্ছে মোট 3 দিন ধরে। মসজিদের বিপরীতে যে তলায় থাকতেন নুরুল হুদা সেটা ছিল 3য় তলায়। সর্বমোট আলমারি কেনা হয়েছিল 10টি, ভাগ ছিল এরকম: জিওগ্রাফি, বোটানি, হিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য কেনা হয় 2টা করে, সো 3 দুগুণে 6, অফিসের 3 আর ইংরেজি ডিপার্টমেন্টের 1, মোট 10। আরো কিছু সংখ্যাবাচক তথ্য জেনে নেব, এগুলো হচ্ছে বিশেষভাবে প্রয়োজনীয়। সেগুলোর মধ্যে হচ্ছে ডিপার্টমেন্টের কথা বলা আছে মোট 6টি। রসায়নের জন্য আছেন হচ্ছে নুরুল হুদার কথা বলা আছে, তিনি রসায়নের লেকচারার, সো নুরুল হুদার রসায়ন। বোটানি, যেটার কথা বলা আছে 2টা আলমারি কেনা হয়। হিস্ট্রি, যেখানে 2টি আলমারি কেনা হয়। ইংরেজি ডিপার্টমেন্ট, যার জন্য 1টি আলমারি কেনা হয়। উর্দুর কথা বলা আছে, আকবর সাজিদের নাম আসছে এখানে। আর ভূগোলের কথা বলা আছে যে ভূগোলের প্রফেসরকে ধরে নিয়ে যাওয়া হয় মৃধাকে, তিনি হচ্ছেন ভূগোলের প্রফেসর। রেইনকোট গল্পে দিনের নাম আছে মোট 5টি, মনে রাখবেন শুধুমাত্র রবি ও সোম উল্লেখ নেই। রবি ও সোম এই 2টা দিন উল্লেখ নেই, বাদ বাকি মঙ্গল থেকে শনিবার পর্যন্ত সবগুলো দিনের নাম এখানে উল্লেখ আছে। রেইনকোট গল্পে মাসের নাম আছে মোট 3টি। এপ্রিল মাস, এপ্রিল মাসের ক্ষেত্রে বলা আছে যে এপ্রিল থেকে ইসাক মিয়া বাংলা বলা ছেড়ে দিয়েছে। জুনের 23 তারিখে যুদ্ধে যায় মিন্টু। জুলাইয়ের 1 তারিখে তারা ভাষা পরিবর্তন করে। ঋতুর নাম আছে মোট 4টি। বর্ষার নাম আছে হেমন্ত, বর্ষায় জুত বলা আছে, হেমন্তের শীত শীত ভাব বলা আছে, শীত বলা আছে, এবং শরৎ, যদিও হেমন্তের ওখানেই বলা আছে শীত শীত ভাব, এই শব্দটা আছে, শীতকাল সরাসরি বলা নাই, বাট আর একটা শব্দ আছে উইন্টার, সো রাশিয়ায় ছিল উইন্টার, সো ওখানে বলা আছে। রঙের কথা বলা হয়েছে মোট 3টি: কালো, লাল, বেগুনি। সেনাবাহিনীর র্যাঙ্কের কথা বলা আছে মোট 6টি: কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ক্যাপ্টেন, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার এবং মেজর, এই 6টা র্যাঙ্কের কথা বলা আছে এই গল্পে। রেইনকোট গল্পে মিলিটারি গোষ্ঠীর নাম আছে মোট 5টি: পাঞ্জাব আর্টিলারি, বালুচ রেজিমেন্ট, কমান্ডো ফোর্স, প্যারামিলিটারি এবং মিলিটারি পুলিশ, এই 5টা গোষ্ঠীর নাম বলা আছে। স্থানের নাম উল্লেখ আছে মিরপুর, মগবাজার, আসাদগেট, ঢাকা কলেজ, এখানে স্থান বোঝানো হয়েছে ঢাকা কলেজ এবং নিউ মার্কেট। দিকের কথা বলা আছে 2টি: উত্তর এবং পূর্ব দিক। উত্তর দিকে পূর্ব দিকে থেকে আসে, উত্তর দিকে তাকিয়ে থাকে। তারিখ উল্লেখ আছে 2টি: 23 জুন এবং 1 জুলাই। জেলার নাম আছে 2টি: দিনাজপুর এবং রংপুর, বলা আছে যে তার অর্ধেক অঞ্চল স্বাধীন হয়ে গেছে।
বিভিন্ন ভাষার যে শব্দগুলো এখানে এই গল্পে উল্লেখ করা হয়েছে সেগুলো একটু দেখে নিই। ফার্সি ভাষার আছে পর্দা, বাগান, খানসামা এবং হরদম। এই 4টা শব্দ হচ্ছে ফার্সি। পর্তুগিজ ভাষার শব্দ আছে আলমারি, পাউরুটি এবং জানালা। আরবি শব্দ আছে কসরত, শায়ের এবং তদবির। তুর্কি শব্দ আছে তল্লাশি, ফরাসি আছে হচ্ছে আতাত শব্দটা, এবং জাপানি শব্দ আছে হচ্ছে রিক্সা। এরপর আমরা কিছু শব্দার্থ দেখে নেব, যে শব্দার্থগুলো বইয়েও দেওয়া আছে, আপনার বই থেকেও পড়ে নিতে পারেন। যেমন জেনারেল স্টেটমেন্ট সম্পর্কে বলা আছে সাধারণ বিবৃতি, স্পেসিফিক ক্লাসিফিকেশন সুনির্দিষ্ট শ্রেণীকরণ, তলব কিয়া আভি জানা হোগা তলব করেছেন এখনই যেতে হবে বুঝাইছেন, মিসকিরিয়ান লোক ইলেকট্রি ট্রান্সফার্মার তোড় দিয়া और ऑप्स जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फोका गेट तोड़ दिया। অর্থাৎ মিসক্রিয়েন্টরা বা দুর্বৃত্তরা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে, আবার ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড ছুড়েছে, গেট ভেঙে গেছে। ক্যাসে কিভাবে, উ আফি কসাক্তা সেটি আপনিই বলতে পারেন। মিসক্রিয়েন্ট হচ্ছে দুষ্কৃতকারী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার এবং তার সেনাবাহিনী এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করতেন, দুর্বৃত্ত বলা হতো। আব্দুল সাত্তার মির্ধা কা ঘর জানা হোগা, আব্দুল সাত্তার মির্ধা হচ্ছে জিওগ্রাফি বা ভূগোলের প্রফেসর। আপ আভি আইয়ে এক কর্নেল সাহেব পোস্ট গিয়া সব প্রফেসর কো এত্তলা দিয়া ফরনাই। আব্দুল সাত্তার মির্ধার বাসায় যেতে হবে, আপনি এখনই আসুন। এক কর্নেল সাহেব এর মধ্যেই চলে এসেছেন, সব প্রফেসরকে ডেকেছেন, তাড়াতাড়ি আসুন। ফরনাইয়ে তাড়াতাড়ি আসুন। ওয়েডিং ওয়ার্কশপ যেটা হচ্ছে ঝালাই কারখানা। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস রাষ্ট্রবিরোধী কার্যক্রম। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যে কার্যক্রমগুলো চালাতো 71 সালে তাদেরকে বলা হতো সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। ক্র্যাকডাউনের রাত 1971 সালের 25 মার্চের যে ভয়াবহ রাত সেটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট ক্র্যাকডাউনের রাত। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচন্ড শীতের কবলে পড়ে হিটলার বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এখানে সেই তুলনাটা দেওয়া হয়েছে। আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের রেইনকোট গল্পের সম্পূর্ণ অংশটি। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে এর পরবর্তীতে কোন অংশটা নিয়ে কাজ করব এটা জানালে আমরা ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সেইটার ভিডিওটা প্রকাশ করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।